সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস চ্যাপ্টারে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কটি অনার্স এবং প্রিলিমিনারি বিভিন্ন পরীক্ষা অনেকবার এসেছে। তো আমরা একটু প্রশ্নটি দেখে নেই। আমাদের দুটি বছর দেওয়া আছে, ইয়ার এবং সেলস দেওয়া আছে, সেলস এবং প্রফিট। তো ইয়ার দেওয়া আছে আমাদের 2004 এবং 2005, 2004 এবং 2005। সেলস দেওয়া আছে 2004 সালে সেলসের পরিমাণ হচ্ছে 20,000 আর 2005 সালে সেলসের পরিমাণ 30,000 টাকা। প্রফিট দেওয়া আছে 2000 এবং 4000, 2005 সালে 4000। এই ছিল আমাদের প্রশ্ন। অর্থাৎ দুটি সময়, দুটি বছর, সেলস এবং প্রফিট এটি দেওয়া আছে আমাদের প্রশ্নে। আমাদেরকে 5টি রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কাছে জানতে চাইছে পিভি রেশিও। পিভি রেশিও, যেটাকে আমরা প্রফিট ভলিউম রেশিও বলে থাকি। তো যদি আমাদের দুটি সময়ের সেলস এবং প্রফিট দেওয়া থাকে, তো আমাদের এখানে দুটি সময় অর্থাৎ 2004 এবং 2005 দুটি সময় কি দেওয়া আছে, সেলস এবং প্রফিট দেওয়া আছে। তো যদি দুটি সময়ে সেলস এবং প্রফিট দেওয়া থাকে, তাহলে আমরা পিভি রেশিও সূত্র প্রয়োগ করব, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন প্রফিট একে ভাগ করব চেঞ্জ ইন সেলস দিয়ে, চেঞ্জ ইন সেলস ইনটু 100। চেঞ্জ বলতে দুটি সময় প্রফিটের যে পার্থক্য। তো প্রফিট একটা আছে 4000 বিয়োগ 2000, আর সেলস হচ্ছে 30,000 বিয়োগ 20,000 ইনটু 100। তো আমরা চেঞ্জ ইন প্রফিট পেলাম 2000 টাকা, চেঞ্জ ইন সেলস পেলাম 10,000 টাকা ইনটু 100। প্রফিট ভলিউম রেশিও পেলাম 20%। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝি যে যদি এই প্রতিষ্ঠানের সেলস 100 টাকা হয়, তাহলে তাদের কন্ট্রিবিউশন মার্জিন হবে 20 টাকা। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে ফিক্সড কস্টের একটি অংশ আছে এবং প্রফিট আছে। তো আমাদেরকে প্রফিট ভলিউম রেশিও বের করতে বললো, আমরা করলাম। যেহেতু দুটি সময়ের সেলস এবং প্রফিট, এই কারণে চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস ইনটু 100 এই সূত্রটি প্রয়োগ করলাম। এরপরে 2 নম্বরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বলতে ওই ব্যয়কে বুঝি যেটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অপরিবর্তিত থাকে। তো ফিক্সড কস্ট আমরা বের করব, ফিক্সড কস্ট। আমরা যে তথ্যগুলো পেয়েছি, সেলস এবং প্রফিট দেওয়া আছে এবং ইতিমধ্যে আমরা প্রফিট ভলিউম রেশিওটা বের করেছি। তো আমরা যদি সেলসকে প্রফিট ভলিউম রেশিও দিয়ে গুণ করি, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যায়। তো সেলস ইনটু পিভি রেশিও, সেলসকে পিভি রেশিওতে গুণ করলে হয়ে যাবে কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে ফিক্সড কস্ট থাকে এবং প্রফিট থাকে। তো যদি আমরা প্রফিট বাদ দিয়ে দেই, তাহলে ফিক্সড কস্টের পরিমাণ জেনে যাব। সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট, কারণ সেলসকে পিভি রেশিওতে গুণ করলে কি বের হবে, কন্ট্রিবিউশন মার্জিন। আর কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে ফিক্সড কস্ট থাকে এবং প্রফিট থাকে, যার ফলে প্রফিট বাদ দিলে আমরা ফিক্সড কস্ট পেয়ে যাব। তো এখন যে কোনো সেলস আমি নিতে পারি, দুটি সেলসের যে কোনো সেলস নিতে পারি। যদি আমি 30,000 টাকা সেলস নেই, তাহলে আমাকে 30,000 টাকা সেলসের যে প্রফিট সেটি বিয়োগ করতে হবে। তো 30,000 টাকা সেলসের প্রফিট ছিল 4,000 টাকা, আমরা 4,000 টাকা বিয়োগ করলাম। তো 30,000 টাকার 20% হয় 6,000 মাইনাস 4,000। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ পেলাম আমরা 2,000 টাকা। যদি আমি এই ক্ষেত্রে সেলস 20,000 টাকা নিতাম,
তাহলেও ফিক্সড কস্ট 2000 টাকায় আসতো। সেলস যদি 20,000 টাকা নিতাম তাহলে আমাদেরকে প্রফিট বিয়োগ করতে হইতো 20,000 টাকা সেলসের যে 2000 টাকা, তাহলে ফিক্সড কস্ট 2000 টাকায় বের হতো। এরপরে রিকোয়ার্ড 3 তে বলছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে আমাদের। ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা ওই বিন্দুকে বুঝি যেখানে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। যেহেতু মোট আয় এবং মোট ব্যয় সমান হয় এই কারণে প্রফিটও থাকে না, লসও থাকে না। তো 3 নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট এটাকে সংক্ষেপে আমরা বিইপি লিখি। তো এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করা যায় এবং টাকায় বের করা যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে টাকায় বের করতে হবে, কারণ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে যদি বের করতে হয় কন্ট্রিবিউশন পার ইউনিট এর তথ্য জানা থাকতে হয়। যেহেতু আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা জানি না, এই কারণে আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করব। তো বিইপি ইন টাকা লিখে নিলাম আমরা। সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। ফিক্সড কস্ট একে ভাগ করব পিভি রেশিও দিয়ে। আমরা রিকোয়ার্ড 1 এ পিভি রেশিও বের করেছি, রিকোয়ার্ড 2 তে ফিক্সড কস্ট বের করেছি। ফিক্সড কস্টের পরিমাণ হচ্ছে 2000 আর পিভি রেশিও আমরা বের করেছি 20%। তো 2000 কে যদি আমরা 20% দিয়ে ভাগ করি তাহলে হয় 10,000 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট 10,000 টাকা। প্রতিষ্ঠান যদি 10,000 টাকা সেলস করে তাহলে তাদের মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, যার ফলে প্রফিটও হবে না, লসও হবে না। যদি প্রতিষ্ঠান 10,000 টাকার বেশি বিক্রয় করে তাহলে প্রফিট অর্জিত হবে, আর যদি 10,000 টাকার কম বিক্রয় করে তাহলে লস হবে। এরপরে আমাদের কাছে রেকর্ড করে জানতে চেয়েছে প্রফিট এট সেলস টাকা 40,000। বলছে এই প্রতিষ্ঠান যদি 40,000 টাকা সেলস করে তাহলে কি পরিমাণ প্রফিট অর্জিত হবে। প্রফিটের পরিমাণ জানতে চাইলে রেকর্ড করে। তো আমরা তথ্য কি দেওয়া আছে, আমাদের সেলস দেওয়া আছে। তো আমরা ইতিমধ্যে তথ্য পিভি রেশিও পেয়ে গেছি। তো সেলস কে যদি পিভি রেশিও দিয়ে গুণ করি তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব। সেলস ইনটু পিভি রেশিও, সেলস ইনটু পিভি রেশিও কি হয়ে যাবে, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি থাকে, প্রফিট থাকে, ফিক্সড কস্ট থাকে। যেহেতু আমাদের প্রফিট জানা দরকার, এবার আমরা ফিক্সড কস্ট বিয়োগ করে দেব, মাইনাস করলাম ফিক্সড কস্ট, তাহলে প্রফিট পেয়ে যাব। তো সেলস এর পরিমাণ আমাদের বলাই আছে, বলছে যদি 40,000 টাকা সেলস করে তাহলে কত টাকা প্রফিট অর্জন করবে। তো সেলস এর পরিমাণ 40,000 আর পিভি রেশিও আমরা বের করেছি 20% মাইনাস ফিক্সড কস্ট আমরা বের করেছি 2,000 টাকা। তাহলে 40,000 টাকা 20% হয় 8,000 টাকা। এর মধ্যে বাদ দিলাম ফিক্সড কস্ট 2,000, প্রফিটের পরিমাণ জেনে গেলাম 6,000 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি 40,000 টাকা সেলস করে তাহলে 6,000 টাকা প্রফিট করবে। এরপরে রিকোয়ার্ড 5 এ আমাদের কাছে জানতে চেয়েছে যদি প্রতিষ্ঠান 5,000 টাকা প্রফিট অর্জন করতে হয় বা প্রফিট অর্জন করতে চায় তাহলে তাকে কত টাকা বিক্রয় করতে হবে। তো আমাদের বিক্রয়ের পরিমাণ জানতে চাইলো, নির্দিষ্ট পরিমাণ প্রফিটের পরিমাণ বলেই দিয়েছে যে সে প্রফিট অর্জন করতে চায় 5,000 টাকা। তো প্রফিট করতে হলে তাকে পণ্য বিক্রয় করতে হবে। তো কত টাকার পণ্য সে বিক্রয় করবে সেটি জানতে চাইলো। তো আমাদের কত টাকার পণ্য অথবা কত ইউনিট বিক্রয় করবে দুইটাই বের করা যায়। তো এখানে আমরা ইউনিট বের করতে পারবো না, যেহেতু আমাদের কাছে কন্ট্রিবিউশন পার ইউনিট এর তথ্য নেই। যেহেতু আমাদের কাছে তথ্য আছে পিভি রেশিও, এই জন্য আমরা রিকোয়ার্ড সেলস ইন টাকা বের করব। তো লিখলাম রিকোয়ার্ড সেলস ব্র্যাকেটে ইন টাকা লিখে দেই আমরা।
রিকোয়ার্ড সেলস ইন টাকা। কিভাবে পাবো? ফিক্সড কস্ট এর সাথে এক্সপেক্টেড প্রফিট বা ডেজায়ার্ড প্রফিট যোগ করব। ফিক্সড কস্ট প্লাস ডেজায়ার্ড প্রফিট, প্রত্যাশিত যে মুনাফা সেটি আমরা যোগ করব। ফিক্সড কস্ট প্লাস ডেজায়ার্ড প্রফিট ভাগ করব পিভি রেশিও দিয়ে। তো ফিক্সড কস্টের পরিমাণ আমরা বের করেছি 2000 টাকা, প্লাস তাদের ডেজায়ার্ড প্রফিট হচ্ছে 5000 টাকা প্রফিট অর্জন করতে চায়। আমরা পিভি রেশিও বের করেছি 20%। তো ফিক্সড কস্ট এবং প্রফিট যোগ করলে হয় 7000, ভাগ করব পিভি রেশিও 20% দিয়ে, তাহলে আমাদের ফলাফল হলো 35000 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি 35000 টাকা বিক্রয় করে তাহলে সে 5000 টাকা প্রফিট অর্জন করবে। তাহলে আমাদের প্রশ্নটা আরেকবার একটু বুঝে নেই। আমাদের তথ্য ছিল 2টি বছর এর সেলস এবং প্রফিট। তো আমাদের ফার্স্ট ছিল পিভি রেশিও। যদি 2টি সময়ের প্রফিট এবং সেলস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দেখো রেকর্ড অনের সূত্র ব্যবহার করেছি চেঞ্জ ইন প্রফিট, অর্থাৎ 2টি প্রফিটের মধ্যবর্তী যে পরিবর্তন ডিফারেন্স, এবং ভাগ করেছি চেঞ্জ ইন সেলস দিয়ে ইনটু 100। তো সেখান থেকে আমরা বিয়োগফল দেখেছি 4000 বিয়োগ 2000, 30000 বিয়োগ 20000। তো সেখান থেকে পেয়ে গেছি 20%। এবং এই প্রফিট ভলিউম রেশিও দ্বারা বুঝি যে প্রতিষ্ঠান যদি 100 টাকা সেলস করে তাহলে তার মধ্যে তাদের প্রফিট অর্থাৎ কন্ট্রিবিউশন কত, আর কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি থাকে? প্রফিট থাকে এবং ফিক্সড কস্ট থাকে। অর্থাৎ 100 টাকা বিক্রয় করলে তাদের কন্ট্রিবিউশন মার্জিন হবে 20 টাকা। এরপরে আমাদেরকে ফিক্সড কস্ট বের করতে বলেছিল, আমরা ফিক্সড কস্ট বের করেছি। সেলসকে যে পিভি রেশিও বের করলাম, সেলসকে পিভি রেশিওতে গুণ করলে কি হয়ে যায়? কন্ট্রিবিউশন মার্জিন, এবং ওই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে প্রফিট থাকে এবং ফিক্সড কস্ট থাকে। তো এই কারণে আমরা সেলসকে পিভি রেশিওতে গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, তার থেকে প্রফিট বিয়োগ করে দিয়েছি, ফিক্সড কস্ট পেয়ে গেছি। রিকোয়ার্ড 3 বলেছিল ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা ওই পরিমাণ বিক্রয়কে বুঝি প্রতিষ্ঠান যে পরিমাণ বিক্রয় করলে তার মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। যেহেতু মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, এই কারণে প্রফিটও অর্জিত হবে না, লসও হবে না। এটি আমরা টাকায় বের করতে পারি অথবা ইউনিটে বের করতে পারি। ব্রেক ইভেন পয়েন্ট যদি আমাদেরকে ইউনিটে বের করতে হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট জানতে হয়। তো যেহেতু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট নেই, এই কারণে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করতে পারলাম না। আমরা সূত্র কি প্রয়োগ করেছি? ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সূত্র লিখেছি ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। ফিক্সড কস্টকে পিভি রেশিও দ্বারা ভাগ করলে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের হয়। যদি আমরা ইউনিট বের করতে চাইতাম তাহলে আমাদেরকে সূত্র লিখতে হইতো ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। যেহেতু এই প্রশ্নে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেওয়া নেই এবং বের করার জন্য কোনো তথ্যও নেই, এই কারণে আমরা ইউনিট বের করতে পারলাম না। এরপরে আমাদের কাছে জানতে চেয়েছিল যে প্রতিষ্ঠান যদি 40,000 টাকা সেলস করে তাহলে কত টাকা প্রফিট অর্জন করবে। তো আমরা সেলস দেওয়া আছে, আমরা কি করেছি? সেলসকে যদি আমরা পিভি রেশিওতে গুণ করি, সেলসকে পিভি রেশিওতে গুণ করলে কি বের হয়ে যায়? কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যায়। এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি কি থাকে? এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে থাকে ফিক্সড কস্ট এবং প্রফিট। যার ফলে আমরা যদি কন্ট্রিবিউশন মার্জিন থেকে, অর্থাৎ যদি আমাদের প্রফিট জানার দরকার হয়, আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি করি? ফিক্সড কস্ট বিয়োগ করি। তো এই আমাদের যেহেতু সেলস এর পরিমাণ দেওয়া ছিল, এই জন্য দেখো আমরা সূত্র প্রয়োগ করেছি সেলস ইনটু পিভি রেশিও। সেলসকে পিভি রেশিওতে গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন হয়ে যায়, তার থেকে ফিক্সড কস্ট আমাদের আগেই বের করা আছে, ফিক্সড কস্ট বিয়োগ করেছি, আমরা পেয়ে গিয়েছি প্রফিটের পরিমাণ। লাস্ট রেকর্ড 5 জানতে চেয়েছিল প্রতিষ্ঠান যদি 5000 টাকা প্রফিট করতে চায়
তাহলে তো তাদেরকে পণ্য বিক্রয় করে প্রফিট অর্জন করতে হবে। কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, যেটাকে রিকোয়ার্ড সেলস ইন টাকা বলি আমরা। তো আমরা ফিক্সড কস্টের সাথে ডেজার্ট প্রফিট যদি যোগ করি, অর্থাৎ রিকোয়ার্ড সেলস ইন টাকা কিভাবে পাবো? ফিক্সড কস্টের সাথে ডেজার্ট প্রফিট আমরা যোগ করলাম আর পিভি রেশিও দিয়ে ভাগ করলাম। ফিক্সড কস্টের পরিমাণ আমাদের বের করা ছিল 2000 এবং ডেজার্ট প্রফিটের পরিমাণ বলেই দিয়েছে 5000, 20% দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আমরা পেয়ে গেছি কত? 35000 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি 35000 টাকা সেলস করে তাহলে তাদের 5000 টাকা প্রফিট অর্জিত হবে। তো তোমরা বাসায় এই ধরনের কিছু অঙ্ক উদাহরণ থেকে প্র্যাকটিস করো, পরবর্তী ক্লাসে অন্য গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অশেষ ধন্যবাদ।